নমস্কার, আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশ এবং সফট স্কিলের ফ্যাকাল্টি। বেশিরভাগ মানুষ আমার এই পরিচয়টাই জানেন। আমি বিভিন্ন প্রাইভেট কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টারগুলোতে আমি ইংলিশ কমিউনিকেশন, স্পোকেন ইংলিশ, বেস ইংলিশ, ইংলিশ গ্রামার এইগুলোই শিখিয়ে থাকি। তো রিসেন্টলি আমাকে যে ক্লাসগুলি অফার করা হচ্ছে, বিশেষ করে ওই মোটিভেশনাল স্পিকার হিসেবে আমাকে ডাকা হচ্ছে। তো ভালো লাগছে, একটা নতুন সাবজেক্ট, নতুন বিষয়। তো যে কোনো টিচার, কেবল আমি নয়, যত শিক্ষক বা শিক্ষিকা আছেন প্রত্যেকেই কিন্তু, যেটা আমি বিশ্বাস করি, যে প্রত্যেকেই কম বেশি এক একজন মোটিভেশনাল স্পিকার। অর্থাৎ তারা তাদের যে নিজস্ব বিষয়গুলো নিয়ে ক্লাসে পড়িয়ে থাকেন, তার পাশাপাশি তারা প্রতিটা ছাত্রছাত্রীকে কিন্তু মোটিভেট করে তাদের কথার মাধ্যমে, যাতে ছাত্ররা আরও ইন্সপায়ার্ড হয় এবং এগিয়ে যেতে সফল হয়। তো তবুও বিশেষভাবে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি বেশ কয়েক জায়গায় আমি ডাক পেয়েছি, যেটা আমার নতুন একটা অধ্যায় বললেই চলে। ভালো লাগছে আমার। তো আসলে কি জানেন তো, মানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আসলে এই ডাকটা কিভাবে পেলাম একটু বলে নিই আমি। আসলে আমি ক্লাসে যতটা না পড়াই, মানে আমার বিষয় সাবজেক্ট নিয়ে, ইংলিশ কমিউনিকেশন, বেস ইংলিশ, ইংলিশ গ্রামার, যাই বলুন না কেন, এটা যতটা না পড়াই, বরাবরই আমি আমার ছাত্রদেরকে মোটিভেট করার চেষ্টা করি। আসলে কি জানেন তো, মানে আমি আমার এক্সপেরিমেন্টে, আমার জীবনে দেখেছি, আজ তো 1 বছর 2 বছর না, বহু বছর হয়ে গেল আমি টিচিং লাইনে আছি। অনেকেই জানেন এটা, আর বলার দরকার পড়ে না। তো আমি ছাত্রদেরকে মোটিভেট করি। তো আমি যে ক্লাসে পড়ানোর পাশাপাশি ছাত্রদেরকে মোটিভেট করি এবং এটা ভীষণ ক্লিক করে। ব্যাপারটা কীরকম জানেন তো, আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, যে বেশিরভাগ ছাত্রছাত্রী, এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা নিজেদের যে দক্ষতা, নিজেদের যে ক্ষমতা, নিজেদের যে মেরিট, এ সম্পর্কেও সচেতন নয়। মানে তাদের মধ্যে যে কতটা দক্ষতা আছে, কতটা ক্ষমতা আছে, কতটা মেরিট আছে, ওরা নিজেরাও জানে না, বিশ্বাস করে না। তো ওই মোটিভেশনের মাধ্যমে যদি একটু জাগিয়ে দিতে পারি, বাকি না ছাত্ররা এমনিতেই এগিয়ে যায় এবং ক্লাসে আমার পড়ানোটা অনেক হালকা হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। আর যদি ছাত্ররা একটাবার মোটিভেট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ছাত্র এগিয়ে যেতে পারে। তো আমি বরাবরই ক্লাসের মধ্যে মোটিভেট করতাম। তাতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি করতাম, তাদের যারা ওনার, ডিরেক্টর, সেক্রেটারি, মালিক, যেভাবেই বলুন না কেন, তারা ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে আমি মোটিভেট করি ক্লাসের মধ্যে। তো এরপরেই এখন আমি বেশ কয়েকটা এডুকেশনাল ইনস্টিটিউটে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে ডাক পেলাম। তো দেখলাম এটা একটা মজার ব্যাপার, মজার বিষয়, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে। মানে এই নয় যে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে যাচ্ছি ইনস্টিটিউটগুলোতে এবং আমি মোটিভেট করছি এবং ছাত্ররা শিখছে, তা কিন্তু নয়। শুধু আমি ওদের থেকে অনেক কিছু শিখছি এবং প্রতি মুহূর্তে এখানে একটা নতুন বিষয়, যেহেতু নতুন একটা এক্সপেরিমেন্ট আমার ক্ষেত্রে, পড়ানোর পাশাপাশি মোটিভেট করা এবং নিজে প্রচুর স্টাডি করতে হচ্ছে এবং একটা বেশ মজা, ভীষণ মজা, একটা টিচারের ক্ষেত্রে প্রচুর মজার ব্যাপার এবং সত্যি ভীষণভাবে প্রয়োজন। তো মোটিভেশনে অনেক কিছু হয় জানেন তো। মানে আমি আমার স্টুডেন্টসের যে গার্ডিয়ানস, বাবা মা আমার কাছে আসেন। রিসেন্টলি আমার কাছে একটা, রিসেন্টলি বলবো না, 2 মাস আগে একটা ক্লাস 11-এর একটা ছাত্র, তার বাবা মা দুজনেই আমার কাছে এসেছিলেন এবং কাউন্সেলিং চলছিল স্টুডেন্ট ওই মুহূর্তে উপস্থিত ছিল না। তো গার্ডিয়ানস, মানে যে বাবা মা ছাত্রের, বলছিলেন যে আমার ছাত্র না পড়াশোনাতে খুব একটা ভালো নয়। তো আমি আমার আমার ছেলের পড়াশোনাতে খুব একটা ভালো নয়, আমি জানি যে কতদূর এগোতে পারে, আমি তো মা, আমি জানি। বাবাও বলছেন, আমি তো বাবা, আমি জানি। তো ওকে খুব ভালো যে লাইন নিয়ে এগোতে দেবো বা পারবে, তা আমি
নিশ্চিত নই। তো মোটামুটি একটা কিছু নিয়ে পড়াশোনা করতে চায়। আমার কাছে ইংরেজি শিখতে এসেছিলো, স্পোকেন ইংলিশ শিখতে এসেছিলো। তো পড়াশোনাতে খুব একটা ভালো নয় এবং ইচ্ছা আছে ছেলের, কিন্তু খুব একটা ভালো নয়। তো আমি একটা কথা বলেছিলাম, দেখুন যে আপনি কেন বলছেন এই কথাটা যে ছাত্র মানে আমার ছেলে পড়াশোনাতে খুব একটা ভালো নয়? আপনি কি করে বুঝলেন যে ওর মধ্যে কি কি গুণ লুকিয়ে আছে? মা, আপনি অবশ্যই তো জানেন। কেন একবার ওই ওর যে মেরিট নামক যে জমিটাকে একবার চাষ করছেন না, কর্ষণ করছেন না? দেখুন না, একবার চেষ্টা করে দেখুন। আপনি ওকে বলবেন না বা কখনোই ওর সামনে বলবেন না বা ওকে বোঝাবেন না যে ওর মধ্যে সেই মেরিট নেই, ভালো গুণ নেই, ও ভালো স্টুডেন্ট নয়, কখনোই ওর সামনে বলবেন না। বরং যদি খারাপ রেজাল্ট করে থাকে ওকে পিঠ চাপড়ে বলুন যে হবে, নেক্সট বার চেষ্টা কর। এবং ও যে রেজাল্টটা করেছে তাতেও আপনারা খুশি, তবে একটু বেশি হলে, ভালো হলে আরও আপনারা খুশি হবেন। এই ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করুন। তারপরে তো আমার কাছে দিয়ে গেলেন, আমি দেখছি ওকে একটু মোটিভেট করার বা ওকে আমি বোঝার চেষ্টা করি। আমার হাতে ছেড়েছেন, আমি দেখি। তো যেটা আমি লক্ষ্য করলাম গত 2-3 মাসে, 2-2.5 মাস 3 মাস যাই হোক একটা হবে এরকম, সেই ছাত্র এতটাই আগ্রহী হলো, শুধু আমার স্পোকেন ইংলিশের ক্লাসে নয়, কিন্তু ওকে আমি বোঝালাম যে তোমার মানে ওকে বিশ্বাস করানো শুরু করলাম আমার ক্লাসেই মোটিভেট করার মানে মোটিভেট করে যে তোমার মধ্যে অনেক গুণ আছে, যে গুণগুলো তুমি নিজেও জানো না। তো কেন তুমি ওই গুণগুলোকে এক্সপোজ করছো না? চেষ্টা করো, আর পারবে, তোমার দ্বারা হবে, সবার দ্বারা হয়, চেষ্টা করলে হয়। সব সময় যে খুব মেরিটের প্রয়োজন হয় তা নয়, চেষ্টা করলে হয়। তো তুমি কেন চেষ্টা করছো না? একবার চেষ্টা করে দেখো, আমি খুশি হব, তোমার বাবা মা খুশি হবে। তো এইভাবে আমি ওই রিপিটিশন করলাম মোটিভেশনটাকে। এখন ওই ছাত্র এতটা বেশি আগ্রহী আমার ক্লাসে আসার জন্য। প্রথম কথা, আমি সাকসেসফুল এই ব্যাপারে যে ও ক্লাসে আসার জন্য ভীষণভাবে ইচ্ছুক, আর আমি জানি ক্লাসে আসলে ও ইংরেজি শিখে যাবে। আর স্পোকেন ইংলিশ ব্যাপারটা কি জানেন তো, প্রথমে 1-1.5 মাস 2 মাস ভীষণ ভয়ের একটা পরিবেশ থাকে। হাফ ছেলে, হাফ বললে মানে ছেলে মেয়ে আর কি, ছাত্রছাত্রীরা ওখানে হাল ছেড়ে দেয়। যদি টিকে যায়, থেকে যায়, তাহলে সে শিখে যায়। প্রথম কথা, ও ক্লাসে আসার জন্য ভীষণভাবে আগ্রহী। একটা জিনিস দেখলাম যে যেহেতু ক্লাসের প্রতি আগ্রহী, তার বাবা মা ভীষণভাবে খুশি, আমাকে ফোন করে থ্যাঙ্কস জানালেন যে স্যার আমি ভীষণ খুশি, আপনি কী জাদু করলেন আমি জানি না, আমার ছেলেকে আমি এখন চিনতে পারছি না। ওই ছেলে এখন নিজে থেকে বলছে আমি পড়াশোনা করবো, মানে নিজে থেকেই বলতে হচ্ছে না, নিজেই সন্ধেবেলা পড়তে বসছেন, রেজাল্টও ভালো করেছে। বাবা মা খুশি এই ব্যাপারে নিয়ে, ও অনেক ডিসিপ্লিন হয়ে গেছে। তো একটা জিনিস আমি দেখলাম এক্সপেরিমেন্টে, যে হয় ওই ছাত্রটাকে বারবার মাথায় ঢোকানো যদি হয় তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই খুব একটা ভালো ছাত্র নয়, তোর থেকে যে ক্লাসে ফার্স্ট হয়েছে অনেক ভালো ছাত্র, ও মেরিট ভালো আছে, এই কারণে ও পেরেছে, আর তোর মেরিট অনেক কম, এই জিনিসটা না বলে যে ও পেরেছে, গুড, ও ভালো ছেলে, তুইও চেষ্টা কর, তুইও পারবি, এতে না রেজাল্ট ঘুরে যায়। তো আমি আমার জীবনে যে অভাব বোধ করেছিলাম ছাত্র হিসাবে, আমার মানে আমি ইংরেজি পড়ানোর ক্ষেত্রে মানে টিচার হিসেবে আমি একটা জিনিস দেখলাম, মানে আমি যেটা করি অ্যাকচুয়ালি ক্লাসে আমার ছাত্রদের প্রতি যেটা অ্যাপ্লাই করি, আমি আমার জীবনে যে অভাবগুলো আমি পেয়েছি, যে সমস্যার সম্মুখীনগুলো আমি হয়েছিলাম সেই মুহূর্তে, সেই সময়, আমি সেগুলোর সমাধান আগে করেছি। যে অন্য সমস্যা খুঁজে পাওয়ার দরকার নেই, খোঁজার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমি আমার জীবনের যে প্রবলেমসগুলো ফেস করতাম ইংরেজি শেখার ক্ষেত্রে, ছাত্র হিসেবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, গ্রামার শেখার ক্ষেত্রে, ভোক্যাবুলারি শেখার ক্ষেত্রে, সেই সমস্যাগুলো আগে সমাধান করে ওদেরকে দিয়ে দিলাম। দেখলাম এতে একটা বড়সড় সমস্যার সমাধান হয়ে গেল, অনেকটা আমি এগিয়ে গেলাম। বাদ বাকি এরপরে আমি ছাত্রদের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমসগুলোকে কালেক্ট করলাম, গ্যাদার করলাম, করে একটা সেন্ট্রালাইজ করে তার সমস্যার সমাধান করার চেষ্টা করলাম, তাতে অনেকটা সমাধান হয়ে গেল। তো অ্যাজ এ টিচার মানে আমার যে পার্সোনাল এক্সপেরিমেন্ট অনেকটা সহজ হয়ে গেল, আমি ছাত্রদেরকে অনেক ভালো মতো সার্ভিস দিতে পারছি, ভালো মতো পড়াতে পারছি, ছাত্ররা খুশি।
আমার ক্লাসে আমি কেউ যদি আসে বা আমার যারা এক্স স্টুডেন্টস অনেক আছে, আমার এক্স স্টুডেন্টস মানে ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, উকিল থেকে শুরু করে, এসআই থেকে শুরু করে, তারপরে হচ্ছে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে, পলিটিক্যাল লিডার্স থেকে শুরু করে, ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, বড় বড় কোম্পানির ম্যানেজার, স্কুল টিচার পর্যন্ত আমার ছাত্রছাত্রীরা। যেহেতু স্পোকেন ইংলিশ তো এর বয়স বলে কিছু হয় না, আর এ তো একদম কথা বলা থেকে মানে কথা বলা যেদিন থেকে শুরু করবে সেদিন থেকে স্পোকেন ইংলিশ ক্লাস করতে পারে। তো আমার ছাত্রের ওই বয়স লিমিট বা এজ এই ব্যাপারটা থাকে না। ফলে আমি নানান বয়সের, নানান কোয়ালিফিকেশনের, নানান স্টেটাসের ছাত্রছাত্রী পেয়েছি। তো টিচার হিসেবে আমি যেটা পেয়েছি আমার ক্লাসে, যখন আমি যেটা করাই অ্যাকচুয়ালি, আমার ক্লাসে যদি আপনি মানে যে সকল আমার এক্স স্টুডেন্টস তাদের থেকে শুনতে পারেন, বা বর্তমান যারা ছাত্রছাত্রী বা আমার ক্লাসে আমি যেটা করি, 1 ঘন্টার ক্লাস হলে আমি কিন্তু হাফ যে সময় ক্লাসের হাফ গল্প করি, মজা করি। আর মজা গল্প যেটা হয় নানান বিষয়, মানে পার্সোনাল ব্যাপার নিয়ে গল্প হয়, মানে এই নয় যে ওই ইংলিশ শেখা নিয়ে গল্প না। ধরুন 1 ঘন্টা ক্লাস, মানে যা ক্লাসের যে সময় তার হাফ সময় আমি জাস্ট গল্প করি ছাত্রছাত্রীদের সাথে, ব্যাপারটাকে সহজ করে দিই। সহজ ব্যাপারটা কি, এমনভাবে একটা পরিবেশ তৈরি করি ছাত্ররা যেন ভাবে যে এটা ক্লাস নয়, আমরা একটু আড্ডা মারছি। আর স্যার আমরা আমার ক্লাসে কি হয়, একই ক্লাসে অনেক সিনিয়র স্টুডেন্টস থাকে, অনেক জুনিয়র স্টুডেন্টসও থাকে, মানে বয়সের নানা রকম আপ ডাউনস মানে থাকে মোটামুটি। তো আমি যেটা করি যে তাদের মেন্টালিটি, তাদের যে জেনারেশন গ্যাপটাকে রাখি না, কমিউনিকেশন গ্যাপ থাকে, জেনারেশন গ্যাপ থাকে। কোথায় আমার 50 বছরের একজন ভদ্রলোক আমার ক্লাসে বসে আছেন, সেখানে আবার ক্লাস 11-এর স্টুডেন্টস আছে, 16-17 বছর, 18 বছরের একটা ছাত্র আছে। তো এদের দুজনের মানসিকতা আলাদা, এজ গ্রুপ আলাদা। আমি একই ক্লাসে যখন পড়াচ্ছি তখন আমি ব্যাপারটা কী করছি, ওই পরিবেশটাকে সেন্ট্রালাইজ করছি, মানে থটসগুলোকে সেন্ট্রালাইজ করে একটা জায়গা নিয়ে আসছি, মানে প্রত্যেকে বন্ধুর মতো হয়ে যায়। ফলে দেখছি আমার যেটা সুবিধা হচ্ছে, ছাত্রদের মধ্যে একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যাচ্ছে। আর এই কমফোর্ট জোন যখন তৈরি হয়ে যাচ্ছে, ছাত্ররা তাদের যে সমস্যার কথাটা নির্দ্বিধায় বলছে। এবং আমি দেখছি যে একটা 16 থেকে 17 বছর, 18 বছরের একটা স্টুডেন্ট, ছেলে হোক মেয়ে হোক, 45 বছর বয়সের একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, যে কিনা আমার ক্লাসের ছাত্র বা ছাত্রী, তাদের সাথে খুব হাসি ঠাট্টা আর কি করছে বন্ধুর মতো। তবে বন্ধুর লিমিটটা তো তেমনই হবে না ক্লাসে, কিন্তু খুব তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলে তারা খুব সুন্দরভাবে নিজেদের যে বক্তব্য, নিজেদের যে থটসটাকে এক্সপ্রেস করতে পারছে, এবং আমার কাজ হালকা হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু হাফ সময়, 1 ঘন্টার ক্লাস হলে আমি 30 মিনিটস শুধু গল্প, হাসি ঠাট্টা, হাহা হি হো। আমার ক্লাসে এতবার হাহা হি হো এবং উচ্চস্বরে হয়, মানে মনে হবে যেন সেই ক্লাবে হো হাহা হি হয়। ওই যে IPL দেখতে দেখতে হো করে মাঝে মাঝে হয়ে যায় না, সেই সব জিনিস হয়। কিন্তু যেই সময় বাকি যে 30 মিনিটস স্টুডেন্টরা সিরিয়াস, হ্যাঁ এই নয় যে প্রথম 30 মিনিটস একদম হাহা হি হি হো হলো, বাকি 30 মিনিটস পড়া হলো না, এরকম নয়। মানে আমি যেটা বলতে চাইছি, ওই হাহা হি হো হচ্ছে, তার মধ্যেই কিন্তু ক্লাসও চলছে। স্টুডেন্টসরা যখন যায় তখন কিন্তু একদম হেসে হেসে বাড়ি যায়, যেটা আমার লক্ষ্য ছিল, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমার ক্লাসে ছাত্ররা এসে যখন বাড়ি যাবে, ফিরবে, তখন যেন মুখে হাসি মুখ নিয়ে যায়, মুখ গোমড়া করে যেন না যায়। যেটা আমি আমার ছাত্রাবস্থায় এই জিনিসটার অভাব বোধ করেছিলাম। আতঙ্ক নিয়ে আসতাম, আতঙ্ক নিয়ে যেতাম নানান ক্লাস। আমি ইংরেজির কথা বলছি না, মানে আমি আমার ছাত্রাবস্থায় যে ক্লাসের যে একটা পরিবেশ বলা হয়, সে পরিবেশটা, এবং আমি নিজে এক্সপেরিমেন্ট করে এটা করেছি, মানে এটা কারোর থেকে ধার করে নয়। আমি আমার জীবনে অনেক জিনিস অভাববোধ করেছিলাম। আমি ম্যাথে ভীষণ ভয় পেতাম, কাঁচা ছিলাম তা নয়, আমি ম্যাথে ভালো পারতাম, কিন্তু কেন জানি না ওই ভয় কাজ করতো। সে ভয়টা কেউ ভাঙিয়ে দেয়নি। সব টিচাররা একটু ভুল করলে ভীষণ বকাঝকা, মারধর। তো আমি দেখলাম কি, আমাকে যদি একটু কেউ গাইড করতো, একটু পিঠে হাত রেখে চাপড়ে যদি বলতো যে হবে, দেখো না, চেষ্টা করো না, ভুল হবে, সেই পরিবেশ পাইনি। যদিও আমি খুব ভালো ভালো শিক্ষক পেয়েছিলাম, কিন্তু আমার যে ওই মুহূর্তে যে বক্তব্য, ভেতরের কিছু থটস ছিল, সেগুলো আমি এক্সপ্রেস করতে পারিনি। ওই অভাববোধটা যাতে আমার ছাত্রছাত্রীদের মধ্যে না উঠে আসে, আমি সেটা সবসময়ের জন্য মাথায় রেখেছি এবং সেই পরিবেশটাকে হালকা করে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট আমার প্রতিটা ছাত্রছাত্রী যখন ক্লাসে আসে,
এসেই একদম দেখবেন হাহাহি শুরু করে দেয়, এবং যখন বেরিয়ে যায় হো হো করতে করতে বাড়ি যায়, সব বয়সের ছাত্রছাত্রীরা। তো আমি এ বিষয়ে সাকসেসফুল। এবারে এই যে ক্লাসে আমি ধরুন গল্প করি না, এই গল্পটা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্যাপারগুলোকে নিয়ে শেয়ার করা। যেমন আমি প্রায় প্রতিদিন দেখবেন আমার আমার মানে এটা হচ্ছে কমন হ্যাবিট, আমি ছাত্র যখন, আমার প্রতিটা ছাত্রকে জিজ্ঞাসা করবেন, যে কোনো ক্লাসে আমি ঢোকে আগে জিজ্ঞাসা করি কী খেয়ে এসেছো কি না। তো জিজ্ঞেস করবে, প্রতিটা ছাত্রছাত্রী বলে হ্যাঁ খেয়ে এসেছি। কী খেয়ে এসেছো? কেউ বলে মুড়ি, কেউ বলে ভাত, কেউ বলে রুটি পরোটা, কেউ বলে, যখন মুড়ি বলে মুড়ি কী দিয়ে খেয়ে এসেছো, কেউ বলে আলু ভাজা, কেউ বলে ঘুগনি, কেউ বলে চপ, কেউ বলে স্যার চিনি দিয়ে জল দিয়ে স্যার সময় ছিল না খেয়ে এসেছি। কী খেয়ে এসেছে এটা আমার লক্ষ্য নয়, এটা আমার জানার দরকার নেই। বাট স্টুডেন্টস যখন কী খেয়ে এসছে নিজের কথাটা শেয়ার করছে না, ব্যাপারটা হালকা হয়ে যাচ্ছে, মানে নিজের মতো মনে করে, যে একটা বন্ধুবান্ধব যেমন জিজ্ঞাসা করে সেইভাবেই ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে। প্রত্যেকে কে কী খেয়ে এসেছে, একই ক্লাসে কেউ ধোসা খেয়ে আসে, আবার একই ক্লাসে কেউ জল ঢেলে মুড়ি খেয়ে আসে। তো এই যে ব্যাপারগুলো যখন স্টুডেন্ট একদম হালকা হয়ে যায়, তো ওরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং ছাত্ররা খুব হাসি ঠাট্টা করে মজা করে ক্লাস করে, এবং ক্লাস করে যখন বাড়ি যায় তখন খুব হেসে বাড়ি যায়। এতে দেখা গেছে, আমি যেটা লক্ষ্য করেছি, যে প্রচুর পিছিয়ে পড়া ছাত্র, মানে যারা একটা সময় গ্যাপ থেকে গেছে, আমি কখনোই ওই মাথা মোটা ছাত্র কখনো বলি না। মানে আমি এটা আমার কাছে ভীষণ একটা নোংরা কথা, যে একটা ছাত্রকে বলবো গবেট, বোকা, মাথা মোটা, মাথায় বুদ্ধি নেই, মেরিট নেই, ব্রিলিয়ান্ট নয়, এই টার্মসগুলো আমি ছাত্রদের প্রতি ব্যবহার করি না। এর কারণ কি, আমি দেখেছি প্রত্যেকটা ছাত্রই ব্রিলিয়ান্ট, তার নিজ ক্ষেত্রে, নিজ কোনো লক্ষ্যে, নিজ কোনো বিষয়, কোনো একটা, আমি ইংরাজি নিয়ে পড়েছি, আমার কাছে সহজ মনে হয়েছিল, কেউ ম্যাথ নিয়ে পড়ছে, কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, যে বিষয় হোক না কেন সে সেই ব্যাপারে স্পেশালিস্ট। তো আমি যেটা বলি যে তাদের কাছে একটু মোটিভেট করি। খুব দুর্বল অর্থাৎ আমি এই অর্থে বলছি, ধরুন কোনো প্রকারে যেই সময় একটা ইংরেজি শেখার দরকার ছিল, সেই সময়টা কোনো প্রকারে গ্যাপ রয়ে গেছে, হয় ছাত্র ফাঁকি দিয়েছে, ভালো শিক্ষক পায়নি, ক্লাস মিস করেছে তার স্কুলে, বা সেই সময় টিউশন পায়নি ঠিকঠাক, স্কুলের ক্লাসে মিস করেছে, ওই যে গ্যাপ থেকে গেছে, সেই সকল ছাত্রছাত্রীদেরকে আমি বলছি দুর্বল ছাত্র ওই বিষয়ে। কারণ ওই সময়টা তো গ্যাপ থাকার কারণে ঠিকঠাক নলেজ নিতে পারেনি, ফলে ওই ছাত্র কিন্তু যে গ্যাপ থেকে গেছে, সেই সকল ছাত্রছাত্রীরা যারা ইংরেজিতে ভীষণ ভয় পায়, আতঙ্ক নিয়ে আসে আমার ক্লাসে, তারা যখন 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে কনফিডেন্ট হয়ে যায়। আমার কাছে এই ধরনের অনেক ছাত্রছাত্রী, মানে বিশ্বাস করবেন না কী হারে দুর্বল, তারা বাংলাতে কথা বলতে ভয় পেত ক্লাসে। আমি ভয় পেতাম যে এই ছাত্র বা ছাত্রীকে শেখাবো কী করে, দায়িত্ব তো নিয়ে ফেলেছি যে আমি শেখাবো, গার্ডিয়ানকে কথা দিয়ে দিয়েছি। বা কখনো যারা একটু সিনিয়র ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করে, তারা নিজেরা এসে অ্যাডমিশন হয়ে যায়, তাদেরকে কথা দিয়েছি আমি শেখাবো। কীভাবে শেখাবো? একটা সার্টেন পিরিয়ডের পরে তো রেজাল্ট, তখন তো আমাকে একরকম কৈফিয়ত চাইবে না কেউ, কিন্তু এটা তো একটা অলিখিত কৈফিয়ত দিয়ে দিতেই হয়। এই কৈফিয়তটা দেবো কীভাবে যদি শেখাতে না পারি? একে বাংলায় কথা বলতে পারছে না গুছিয়ে। তো দেখলাম সেই সকল ছাত্রছাত্রী আফটার সার্টেন পিরিয়ড খুব সুন্দর কনফিডেন্টভাবে কথা বলছে, ইংরেজিতে কথা বলা শিখছে, কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। তো এই সকল ব্যাপার নিয়ে আমি যখন দেখলাম, এখন আমি একটা জিনিস যেটা আমি করি, যে ক্লাসে এই যে 30 মিনিটস, ধরুন এক ঘন্টার, কখনো 2 ঘন্টা থাকলে 1 ঘন্টা আমি ক্লাসের মধ্যে আধ ঘন্টা গল্প করছি, আধ ঘন্টা মোটিভেট করছি, 1 ঘন্টা পড়াচ্ছি, কাজ হয়ে যায়। তো যার জন্য, যেই কারণে মানে আমি আমার ক্লাসে যতজন ছাত্রছাত্রী থাকে, আমি প্রত্যেকের হাঁড়ির খবর জানি। হাঁড়ির খবর অর্থাৎ বাড়িতে বাবা মা কী করেন, দাদা বয়স কত, ফ্যামিলি স্ট্যাটাস কেমন, কী পছন্দ অপছন্দ, আমি সব জানি। এবং যার জন্য আমি আমার ছাত্রের খুব ভালো বন্ধু হতে পারি, হয়েও যাই। এখনকার তো ট্রেন্ড চলছে, মানে এখনকার ছাত্রছাত্রীরা একটু যারা সিনিয়র, কার বয়ফ্রেন্ডের নাম কি, গার্লফ্রেন্ডের নাম কি, আমি সব জানি, কার কটা বয়ফ্রেন্ড ছিল, ক্লাসের মধ্যে স্বচ্ছন্দভাবে ওরা আলোচনা করে।
বাস আমি শিখে যাচ্ছি, জেনে যাচ্ছি, এই করে। ওরা বলছে যে জানে স্যার মানে একজন কিন্তু বন্ধু। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, যে ফ্রেন্ড টিচার মানে হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার গাইড। ফিলোসফার হওয়া খুব সহজ তুলনামূলকভাবে। আর গাইড টিচার মানেই তো গাইড, তা ফ্রেন্ড ফিলোসফার গাইড, এই গাইড আর ফিলোসফার হওয়া খুব সহজ তুলনামূলকভাবে, বাট ফ্রেন্ড হওয়া না মানে এত সহজ নয়। আমি দেখেছি এত সহজ নয়। অনেক টিচার চেষ্টা করেছেন যে স্টুডেন্টের ফ্রেন্ড হওয়া যায় না। স্টুডেন্টের ফ্রেন্ড হওয়া মানে আমি দেখেছি এমনটাও আছে, অনেক টিচার স্টুডেন্টের ফ্রেন্ড হতে গিয়ে কী করছেন, নিজে অনেক টিচার আছেন স্মোক করেন। তো বড় ছাত্র তার সামনে স্মোক করছে এবং তার সাথে স্মোক করছে, তার সাথে মানে একই প্যাকেট থেকে সিগারেট বের করে তাকে একটা দিচ্ছে, নিজে একটা ধরে টান মারছে। এই ধরনের নোংরামোগুলোও করছেন ফ্রেন্ড হওয়ার জন্য। এভাবে ফ্রেন্ড হওয়া যায় কি সত্যি? ফ্রেন্ড মানেটা কি? একটা লেভেল তো মেনটেন থাকবে। ওভারঅল তুমি তো একটা টিচার না, এই লেভেল মেনটেন করছে না। হয় এরকম আমি দেখেছি। তো হয়তো উনি চেষ্টা করছেন ফ্রেন্ড হওয়ার, হয়তো ওটা একটা পদ্ধতি হিসেবে অবলম্বন করেছেন, তাতে মানে ফ্রেন্ড হওয়া তো যায় না, বরং উল্টোটাই হয়। একটা সার্টেন পিরিয়ডের পরে ও টিচার কিন্তু দোষারোপ করে, গার্ডিয়ান টিচার দোষারোপ করে, এইভাবে হয়ে থাকে। ফ্রেন্ড মানে এই যে হওয়াটা মানে ভীষণ কঠিন ব্যাপার। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা ব্যক্তি বিশেষে আলাদা মত হতে পারে। আমার মতে আমি যেটা ফিল করেছি যে টিচার হওয়াটা ভীষণ কঠিন, তবে এক্সপেরিমেন্ট করলে হওয়া যায়। স্টুডেন্টের অনেক কিছু না বলার থাকে, জানেন তো, মানে যেমন ডাক্তারের কাছে কেউ যদি কোনো রোগী যায়, রোগীর অনেক কিছু বক্তব্য থাকে বলার। রোগীর বক্তব্য যদি একজন ডাক্তার, আমি যেটা মনে করি, আমি অ্যাজ আ পেশেন্টের কথা বলছি, আমি যখন পেশেন্ট হিসেবে কোনো ডাক্তারের কাছে যাই, আমি যেটা আশা করি যে ডাক্তারবাবু আমার মনের কথা শুনবেন। আমি আমার রোগ সম্পর্কে অনেক কিছু হু হু করে বলে যাব, অনেক কথা বলবো যেগুলো হয়তো রোগের বিষয় নয়, ডাক্তারবাবু শোনার প্রয়োজনও নয়। ডাক্তারবাবু মেন পয়েন্টসগুলোকে বললেই ডাক্তারবাবু ডায়াগনোস করে ওষুধ প্রেসক্রাইব করে দিতে পারেন। বাট ডাক্তারবাবুকে কথা শোনাতে চায়, কথা অর্থাৎ নিজের মনের অনেক কথা, এই হয়েছে জানেন তো, হাত ব্যথা, মাথায় চুল উঠে যাচ্ছে কেন, মাথা রাত্রিবেলা পেট গুড়গুড় করে, এসব কথা অনেকে শোনাতে চায়। সেই সকল কথা যদি কেউ মানে কোনো ডাক্তারবাবু শুনে থাকেন, দেখবেন পেশেন্টের খুব প্রিয় হয়ে, মানে ওই ডাক্তারবাবু পেশেন্টের খুব প্রিয় হয়ে যান। এনার মতো ডাক্তারবাবু হন না, খুব মন দিয়ে শুনেন, খুব ভালো ডাক্তার। এবং আমি একজন ডাক্তারবাবু, এই মুহূর্তে নাম বলছি না, আমার এতটাই আমি ফ্যান হয়ে গেছি লাস্ট 1-1.5 বছরে। উনি ডাক্তারবাবুর কাছে যখন আমি চিকিৎসার জন্য যেতাম কোনো একটা ব্যাপার নিয়ে, আমার ফ্যামিলিগত ব্যাপার নিয়ে, ওই ডাক্তারবাবুকে লক্ষ্য করতাম যে উনি কী নিয়ে কী হয়েছে পরের ব্যাপার, প্রতিটা পেশেন্টকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করতেন, প্রতিটা পেশেন্টকে, আসুন ম্যাডাম বসুন, আসুন স্যার বসুন। এবং ধরুন আমি যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছি, আপনি কী করেন অ্যাকচুয়ালি, আমি যখন বললাম যে আমি এই ধরনের টিচিং করি, আমাকে মাস্টারমশাই বলেই সম্বোধন করতেন এবং ওটা মনে রেখেছিলেন। রোগ নিয়ে পরে কথা হবে, আগে গল্প করতেন। এবং অবাক করার বিষয়, ডাক্তারবাবু কজন জানেন বলুন তো, ডাক্তারবাবুর স্ত্রী কী করেন, ডাক্তারবাবুর বাড়ি কোথায়, ছোটোবেলা কোথায় পড়াশোনা করেছেন, আমি জানি। অনেক বড় ডাক্তার, কলকাতার একজন বড় ডাক্তার। ডাক্তারবাবুর মেয়ের নাম কি, মেয়ে কোন ক্লাসে পড়েন, কত বয়স, ডাক্তারবাবু কী পছন্দ করেন, কোন রং পছন্দ করেন, কোন দিন কোন কালারের ড্রেস পরেন, এই কথাগুলো শেয়ার করেছেন পেশেন্টের সাথে। আমাদের কথা মানে আমি বলছি রোগের বাইরেও অনেক কথা ডাক্তারবাবু শেয়ার করেছেন। একটু গল্পের মতো হওয়ার পরে, আচ্ছা বলুন আপনার সমস্যাটা কী হয়েছে, বললেন, মন দিয়ে শুনলেন, একদম মন দিয়ে শুনলেন। 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যদি কোনো পেশেন্ট বলতে চান, তো মন দিয়ে শোনার পরে ডাক্তারবাবু জানেন অত শোনার আমার প্রয়োজন নেই, 1 মিনিটের কথা মেন পয়েন্টসগুলো বললেই আমি ডায়াগনোস করতে পারবো, দিতে পারবো। শুনতেন, আমার ফ্যান হয়ে গেছেন, মানে আমি ডাক্তারবাবুর ফ্যান হয়ে গিয়েছি। এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর কমিউনিকেশন, এত মিষ্টি হাসি। এবং আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রতিবারে পেশেন্ট যখন চেম্বার ছেড়ে বেরোবেন, ডাক্তারবাবুর চেয়ার, এরকম একটা চেয়ার, সামনে একটা টেবিল, তারও পাশে পেশেন্ট আর পেশেন্ট পার্টির যে চেয়ার আছে সেখানে বসতেন। পেশেন্ট যখন বলে ডাক্তারবাবু আসছি, বলার সাথে সাথে যখন উঠতেন, ডাক্তারবাবু নিজে উঠে দাঁড়িয়ে ওকে থ্যাংক ইউ, এই যে ব্যাপারটা করতেন, আমি না ওই জায়গা থেকে অনেক কিছু শিখেছি। যে ডাক্তারবাবু মানে আমি ডাক্তারবাবুর ফ্যান কেন হলাম। আরও তো ডাক্তারবাবু অনেক দেখেছি, সবাই তো ভালো,
কিন্তু এই ডাক্তারবাবু দেখলাম একটু কমিউনিকেশন খুব সুন্দর, বিহেভিয়ারটা ঠিক এই ধরনের। তো আমি ভাবলাম যে ডাক্তারবাবু এত বড়, মানে খুবই মানে বড় মাপের মানুষ এবং ডাক্তারবাবু, উনি যদি এত বড় মাপের হয়েও এত নম্র সুরে কথা বলে একটা পেশেন্টের হৃদয় জয় করতে পারেন। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে, এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, শুধু যত পেশেন্ট আসতেন, ডাক্তারবাবু মানে ডাক্তারবাবুকে একবার দেখে যাব, ওই ডাক্তারবাবু মানে আর কিছু নয়, মানে ও বাবা এই ডাক্তারবাবু মানে দারুণ দারুণ। তো আমি একটা জিনিস দেখলাম, লক্ষ্য করলাম যে আমি আমার ছাত্রদের মনের কথা শুনবো। ছাত্ররা ক্লাসে না অনেক কথা বলতে চায়, আর বাবা মারা একটা সময় না শত্রু হয়ে যায় স্টুডেন্টের, মানে তার ছেলে মেয়েদের। শত্রু বলতে হয় না, একটা অ্যাডোলেশন পিরিয়ড, একটা যখন বয়ঃসন্ধি হয়, চেঞ্জ হয়, ওই সময়টা বাবা মারা একটু খিটখিট করে। ওই সময়টা ছাত্র বা ছাত্রী মানে যার বাবা মাকে অ্যাভয়েড করা শুরু করে, বলতে পারে না অনেক মনের কথা। সেই মনের কথাগুলো কাউকে না কাউকে বলতে চায়। কাকে বলবে? বন্ধুদেরকে বলে, কিন্তু বন্ধুদেরকে তো বললে সলিউশন হয় না। একজন ফাদার ফিগার, গার্ডিয়ান টাইপের, টিচার, কাকা, জ্যাঠা, মামা বা বাবা মা, পিসি, পিসামশাই, এই ধরনের কোনো ব্যক্তিকে মনের কথা বললে, যাকে বললে সেই সমস্যার সমাধান হবে বা তারা বলতে চায়, সেটা যদি একজন টিচার হিসেবে আমরা শুনি, মন দিয়ে শুনি। এবং দু একটা কথা যখন বললাম যে বাবা মা দেখো, বাবা মা তো বলবেই স্বাভাবিকভাবে, না বাবা মা তোমাকে নিয়ে চিন্তা করছে, তোমার ভালোর জন্যই তো বলছে। তার মনের কথাটা যখন আমি শুনলাম, শোনার পরে আমি যখন তাকে এই কথাটা বললাম, খুব খুশি। বাবা মায়ের প্রতি যে রাগ, ক্ষোভ, দুঃখ সব মিটে যায় সঙ্গে সঙ্গে। তো এটাও এক ধরনের পার্ট অফ মোটিভেশন। তো এগুলো আমি বহুদিন ধরে এক্সপেরিমেন্ট করে করে আমি শিখেছি। আর আমি বলছিলাম না যে আমার জীবনে অনেক প্রবলেমস আমি ছাত্র জীবনে পেয়েছিলাম, যে প্রবলেমসগুলো আমি আগে সমাধান করার চেষ্টা করি এবং তাতে হয়। এবং আমি আমার জীবনে ইংরেজিতে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সেগুলি মাথায় রেখে আমি বেশ কয়েকটা বই আমি তৈরি করেছি আমার ছাত্রদের জন্য, ব্যক্তিগতভাবে আমি তৈরি করেছি। যেমন আপনাকে দেখাই একটা বই, এই একটা বই, এটাকে স্পোকেন ইংলিশের উপরে একটা বই আমি তৈরি করেছি। এই বইটা হচ্ছে আমি আমার ছাত্রদেরকে, যারা আমার কাছে ইংরেজি শিখতে আসে, তাদেরকে আমি দিয়ে থাকি। তো এই বইটাতে আমি মেনলি একটু মিক্স টাইপের করেছি, নানান ধরনের বেশ হাইলাইট করে করে হাইলাইটেড জিনিসগুলোতে আছে, মানে এই নয় যে একদম থিওরি পেয়ে যাবে। এই বইটাতে আমার ছাত্রছাত্রীরা কিছু হাইলাইটেড জিনিস, যে জিনিসগুলো মানে আমি বলতে চাইছি এটাই যে সব কিছু জানার দরকার নেই। এই মুহূর্তে সব কিছু জানতে গেলে শেষ হবে না। একটা ছাত্র এসে 3 মাস, 6 মাস, 1 বছর সময় নিয়ে এসেছে, তাকে আমি কী দেবো? তাকে আমি মেন কয়েকটা জিনিস হাইলাইট করে এই বইটা তৈরি করেছি, যেগুলো পড়লে আপাতত মোটামুটি শুরুতেই কাজ হবে। আরও একটা বই আমি দেখাচ্ছি আপনাকে, এটা এই একটা বই, এটাও একটা সুন্দর বই। এই ধরনের হাইলাইটেড গ্রামার, স্পোকেন ইংলিশের জিনিসপত্র নিয়ে আমি তৈরি করেছি, ম্যাটারিজ। আচ্ছা, এই একটা বই, এই বইটাও আপনি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রায় কয়েক হাজার মানে মোস্ট কমন সেন্টেন্স আছে, বাংলা এবং ইংরেজি তৈরি করে দেওয়া আছে, মানে বাংলা বাক্য এবং তার ইংরেজি মানে সেন্টেন্স করে দেওয়া আছে, যেগুলো মোস্ট কমন আমাদের ডেইলি ব্যবহারের ক্ষেত্রে কাজে লাগে। ওঠা বসা, বাসে, ট্রেনে, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, বিয়েবাড়ি, ব্যাংক, এগুলোর ওপরে এটা তৈরি করা। আরও একটা বই আছে ভোকাবুলারির ওপরে, পুরো এটা যদিও পুরোটাই ইংরেজি, এটা হচ্ছে ভোকাবুলারির ওপরে এই বইটা তৈরি করা। এই বইগুলো পুরো ভোকাবুলারির ওপরে তৈরি করেছি আমি। আর প্রায় 300-350 পেজের এই বই, পুরো ভোকাবুলারির উপরে আছে। তো আমি যে সকল সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলাম, সেই সকল বইগুলো আমি করেছি। এছাড়াও আমি কিছু কিছু চটি বই, ছোটো ছোটো বই আমি করেছি, যদিও এটা আমার বই নয়, আমার স্ত্রীর লেখা। এই যেমন এই বইটা আমার একটা স্ত্রীর বই, এটা হচ্ছে মোডালসের উপরে, মোডাল অক্সিলারির উপরে এই বইটা তৈরি করা আছে। এই বইটা আছে 500 ইংলিশ মোস্ট কমন সেন্টেন্স, এগুলো একদম কিডসদের জন্য তৈরি করা আছে। আচ্ছা, এটা আছে 100টা ওয়ার্ডস আলটিমেট কোড ইংলিশ ওয়ার্ড কনফিউশন, মানে ইংলিশে কনফিউশন আছে এই ধরনের ওয়ার্ড যার আলাদা আলাদা মানে হয়। এই ধরনের অনেক বই আছে, যেমন এই বইটা আছে, আমি দেখে নিই, মোস্ট কমন সেন্টেন্সের উপরে আছে। আচ্ছা, ইংলিশ টেন্সের উপরে একটা বই আছে, যদিও এটা আমার স্ত্রীর। কম্পাউন্ড ওয়ার্ডসের উপরে বই আছে, কম্পাউন্ড ওয়ার্ডসের এই বইটা আছে। ইংলিশের ফ্রেজাল ভার্ব নিয়ে একটা বই আছে, যেগুলো মোস্ট কমন। আচ্ছা, 500 হোমোগ্রাফ আছে, হোমোগ্রাফ এই বইটা। আচ্ছা, প্রিপোজিশনের ওপরে একটা বই করা আছে, এরকম ভোকাবুলারি, এইভাবে নানান ধরনের প্রচুর বই আমরা, যেগুলো আমরা আমাদের ছাত্রাবস্থায়
আমরা প্রবলেমসগুলো ফেস করেছি, সেগুলো আমরা মানে আমি করেছি, আমার স্ত্রীকেও বলেছি, সে এগুলো রেডি করেছে। তো আমার একটা ফেসবুক পেজ আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আর ফেসবুক যে পেজ, আপনি নিয়মিত আপডেট পাবেন আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো সেখানে আপনি যদি একটু ফলো করেন অনেক কিছু ইনফরমেশান পাবেন। আর আজকে তো অনেক গল্প হলো, আমি পরবর্তীতে আরও অনেক ইনফরমেশান দেবো, অনেক গল্প করব, বলবো আমার স্ট্র্যাটেজি, আমি কোথায় কোথায় পড়াই, কী করি না করি, পুরো ক্লাসে, ভরা ক্লাসেও আমি বলবো। তো আজ এই অবধি, ধন্যবাদ।